প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তা। ক্রিস কোলম্যানের সাথে বাফুফের দর কষাকষি চলছে। এর মাঝেই আলোচনায় জার্মান কোচ বেন্ড স্টর্ক। হাই প্রোফাইল এই কোচের সাথে অনলাইনেও মিটিং করেছে বাফুফে কর্তারা। শেষ পর্যন্ত কে হবেন হামদাদের নতুন কোচ? রহমান পেয়ারের এক্সপ্লেইনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগ প্রক্রিয়া যেন মেগা সিরিয়াল। কাবরেরা অধ্যায়ের পর ফুটবল প্রেমীরা চাইছেন এমন কেউ আসুক যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। বাফুফে একটা শর্ট লিস্ট তৈরি করলো 6 জন কোচের। এই তালিকায় সবচেয়ে বড় নাম ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। সেই কোচ যিনি গ্যারেথ বেলের ওয়েলসকে 2016 ইউরো কাপে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। এমন একজন কোচকে পাওয়া বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই স্বপ্নের মতো। কোলম্যানের সাথে প্রথমে ইন্টারভিউ হলো। তিনি তার বেতনের চাহিদা জানালেন। শুরুতে ছিল মাসে 30 থেকে 35 হাজার ডলার। এরপর তিনি নিজেই সেটা কমিয়ে 25 থেকে 26 হাজার ডলারে নামিয়ে আনলেন। মানে তিনি ছাড় দিতে রাজি। কিন্তু বাফুফে এখানেই থামলো না। তারা চাইলো আরও কমাতে, শুধু বেতনে না, আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়েও আলোচনা চলছে। গাড়ি, বাসস্থান, সহকারী কোচের খরচ সব নিয়ে দর কষাকষি। এখানে একটা কথা বলা দরকার, ক্রিস কোলম্যান ইউরোপে জাতীয় দল পরিচালনা করেছেন। তার একটা নিজস্ব পেশাদার মান আছে। তিনি হয়তো কোনো চাকরি না পেলেও সেই মানের নিচে নামবেন না, এটাই তার পেশাদারিত্ব। আর বাফুফে দর কষাকষিতে ব্যস্ত। এই মনোভাব নিয়ে আন্তর্জাতিক মানের কোচ আনা কি সম্ভব? রোজারিও মিকেলের ঘটনা ভুলে গেলে চলবে না। অনেক ফুটবল প্রেমী নেইমারের গুরুকে বাংলাদেশের দায়িত্বে দেখতে চেয়েছিলেন, কিন্তু বাফুফে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি। দেরি হলো, আলোচনা ভেস্তে গেল। মিকেল নিজেই অন্য পথ বেছে নিলেন। এখন যদি কোলম্যানকে নিয়েও একই ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য এটা হবে আরেকটা বড় ধাক্কা। এখন আসা যাক সবচেয়ে বড় চমকের জায়গায়। শর্ট লিস্টের বাইরে থেকে হঠাৎ করে বাফুফে ইন্টারভিউ নিল জার্মান কোচ বেন্ড স্টর্কের। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে এই ইন্টারভিউ হয়। স্টর্ক কোনো সাধারণ কোচ নন। 2016 সালে তিনি হাঙ্গেরিকে ইউরোর নকআউট পর্বে নিয়ে গিয়েছিলেন। ইউরোপ এবং এশিয়া দুই জায়গাতেই কাজের অভিজ্ঞতা আছে তার। মানে ক্রিস কোলম্যানের মতোই তিনিও হাই প্রোফাইল কোচ। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো শর্ট লিস্টে ছিলেন না, তাহলে হঠাৎ তার ইন্টারভিউ কেন? সম্ভাব্য কারণ একটাই, কোলম্যানকে নিয়ে আলোচনা কোনো কারণে আটকে গেছে বা ভেঙে পড়ার মুখে। তখন বিকল্প হিসেবে স্টর্কের দিকে নজর দেয়া হচ্ছে। তবে সমস্যা হলো, স্টর্কও হাই প্রোফাইল, তার কাছ থেকেও নিশ্চয়ই বড় চাহিদা আসবে। সেখানেও কি আবার একই দর কষাকষি চলবে? এই কোচ নিয়োগে শুধু টাকাই কি সমস্যা? ফ্যানদের অভিযোগ, বাফুফের ভেতরে একটা শক্তিশালী সিন্ডিকেট কাজ করে, যারা অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করে। খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে কোচ নিয়োগ পর্যন্ত এই সিন্ডিকেটের হাত থাকে। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল হয়তো ব্যক্তিগতভাবে ক্রিস কোলম্যানকে চান, কিন্তু ভেতরের এই চক্র কি সিদ্ধান্ত নিতে বারবার বাধা সৃষ্টি করছে? এই নাটকের মাঝে চোখ ফেরানো যাক আমেরিকা মহাদেশে। গায়ানার জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি হঠাৎ পদত্যাগ করেছেন। 13 মে 2026 নিজের জন্মদিনেই এই ঘোষণা দিলেন তিনি। ডুলি কিন্তু ছোট কোনো নাম না। তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক খেলোয়াড়। 1998 বিশ্বকাপেও অংশ নিয়েছেন। 2025 সালের সেপ্টেম্বরে গায়ানার দায়িত্ব নিয়েছিলেন। মাত্র 8 মাস পর চলে গেলেন। থমাস ডুলিও হামজাদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন। বাফুফেতে সিভিও পাঠিয়েছেন। ডুলির দায়িত্ব ছেড়ে দেয়ায় ফ্যানরা দুয়ে 4 মেলাতে শুরু করেছেন। তবে কি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে গায়ানাকে গুড বাই বলে দিয়েছেন থমাস ডুলি? তাবিথ আউয়াল ঘোষণা দিয়েছেন 15 মের মধ্যে কোচের নাম চূড়ান্ত করা হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই। সোশ্যাল মিডিয়ায় ফুটবল সমর্থকরা এখন সংগঠিত হচ্ছেন। অনেক গ্রুপ ঘোষণা দিয়েছে কোলম্যানকে না পেলে বাফুফে ঘেরাও করা হবে। এই জনচাপটাও বাড়ছে। রহমান পেয়ার,
স্টার প্লে। প্রথমে না রাখা হলেও সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলে ফেরানো হয়েছে আনিসুর রহমান জিকোকে। আগামীকাল অর্থাৎ আজ থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ শুরু করেছে তার ভিসা প্রক্রিয়া নিয়েও। আগামী মাসের 5 তারিখ অর্থাৎ 5 জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ভক্তদের তোপের মুখে পড়েই কি আনিসুর রহমান জিকোকে ফেরাতে বাধ্য হলো বাফুফে? শুরুতে সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলে রাখা হয়নি এক সময়ের দলের নিয়মিত এই গোলকিপারকে। অনেক ফুটবলারের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হলেও বাদ দেওয়া হয় সাফের সেরা এই গোলরক্ষককে। জিকোকে বাদ দেওয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। হাবিয়ার কাবরেরা ইচ্ছা করেই জিকোকে দলে রাখতেন না, যা আগে নিজ মুখেই স্বীকার করেছেন বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক। হলো আমি একটা ম্যাচে খেলায় আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নেই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুইজনের মধ্যে ভেদাভেদ না, এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হয়তো আমি মনে করতাম। এখন কোচ আছে কিনা নাই তো এটা এখন আমি শিওর বলতে পারবো না। আমি আশা করি আমি সবসময় রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। কাবরেরার বিদায়ের পরেও পাল্টায়নি পরিস্থিতি। দল তো সাজাচ্ছেন কাবরেরারই সাবেক সহকারী কোচ, আর তাতেই সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলেও জায়গা হয়নি জিকোর, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফুটবল ফ্যানরা। এর প্রেক্ষিতেই প্রাথমিক দলে ফেরানো হয়েছে জিকোকে। তার ভিসার জন্য আবেদন করিয়েছে বাফুফে। সান মারিনোর বিপক্ষে দল বাছাই শুরু হলেও এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। 15 তারিখ নতুন কোচের সাথে চুক্তি সম্পন্ন করার কথা আছে ফেডারেশনের। এরপরেই তিনি দল সাজিয়ে উড়াল দেবেন ইউরোপের দেশটির বিপক্ষে খেলতে। একই সময় বাংলাদেশ খেলবে আরও একটি টুর্নামেন্ট। মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্টে অংশ নেবে ভিন্ন একটি দল। সেই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মারুফুল হক। ইয়াসির আরফাত সবুজ, স্টার প্লে। এবারে ফিফা বিশ্বকাপের খবর। আর ফিফা বিশ্বকাপ মানে বাংলাদেশের মানুষের কাছে উৎসবের উপলক্ষ। টিএসসির বিশ্বকাপ উন্মোদনও তো খোদ স্বীকৃতি পেয়েছিল ফিফার ফেসবুক পোস্টেও। তবে 2026-এর ফিফা বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তায় পুরো দেশ। এখন পর্যন্ত বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব চুক্তি নিয়ে চলছে জটিলতা। কি হবে? বাংলাদেশের মানুষ কি এবার বিশ্বকাপটা ঘরে বসে দেখতে পারবে? পুরো ঘটনার বিস্তারিত জানাচ্ছেন, থাকছে প্রতিবেদনে। 11 জুন দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসর। আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে পর্দা উঠবে 2026 বিশ্বকাপের। প্রথমবারের মতো 48 দলের মোট 104টা ম্যাচ। কিন্তু সেই ম্যাচগুলো বাংলাদেশের দর্শকরা দেখবে কিভাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি এখনও বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। বেসরকারি টেলিভিশন কিংবা ওটিটি প্ল্যাটফর্মগুলোর কেউও এখন পর্যন্ত সত্ত্ব নেয়নি। ফলে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর সামনে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। ফিফার এবারের নিয়ম অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত দেশের বাইরে বিদেশি কোনো চ্যানেল বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে না। বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক। তাদের কাছ থেকেই সত্ত্ব কিনতে হবে বাংলাদেশের টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে। বিটিভির দাবি, সত্ত্ব বাবদ তাদের কাছ থেকে চাওয়া হয়েছে প্রায় 151 কোটি টাকা করসহ, যা দাঁড়াবে প্রায় 200 কোটিতে। এর অর্ধেক পরিশোধ করতে হবে বিশ্বকাপ শুরুর আগেই। অথচ 2018 সালে বিটিভি প্রায় বিনা খরচেই বিশ্বকাপ দেখিয়েছিল। 2022 সালে বিশেষ বাজেটে খরচ হয়েছিল প্রায় 98 কোটি টাকা। বিটিভি ফিফার কাছে বিনামূল্যে সম্প্রচারের সুযোগ চেয়ে এ পর্যন্ত 2বার ইমেইলও করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি ফিফা। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ কম। এবারের অধিকাংশ ম্যাচ গভীর রাতে কিংবা ভোরে হবার কারণে দর্শক কম হওয়ার আশঙ্কা আছে, তাই ঝুঁকি নিতে চাইছে না তারা। বাংলাদেশের মতো একই সংকটে আছে ভারত আর চীনও। ভারতের জন্য শুরুতে $100 মিলিয়ন চেয়েছিল ফিফা, পরে সেই দাম কমে দাঁড়ায় 35 মিলিয়নে। তবুও জিও স্টারের সর্বোচ্চ প্রস্তাব মাত্র 20 মিলিয়ন, কারণ ওই একই ম্যাচ টাইমিং। অন্যদিকে চীনের পরিস্থিতি আরও জটিল। 2022 বিশ্বকাপে টিভি দর্শকের প্রায় 18%ই ছিল চীন থেকে। আর এবারে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি ফিফার চাওয়া বিপুল অর্থ দিতে রাজি নয়। ফিফা চীনের কাছে প্রায় $250 থেকে $300 মিলিয়ন চাইলেও সিসিটিভির বাজেট মাত্র $60 থেকে $80 মিলিয়ন। সব মিলিয়ে বলা চলে বেশ চাপেই আছেন ইনফান্তিনো, কিন্তু সময়ও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 1 মাসেরও কম সময় বাকি। প্রশ্ন একটাই, বাংলাদেশের মানুষ মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ
দেখতে পারবে তো? ডায়না জারিন, স্টার প্লে। বিশ্ব ফুটবল মঞ্চে রাজা এসেছেন, সাম্রাজ্য গড়েছেন, আবার তা ভেঙেও গেছে। কেউ জিতেছেন ট্রফি, কেউ জিতেছেন কোটি হৃদয়। কিন্তু একটা প্রশ্ন আজও উকি দেয় ফুটবল ভক্তদের মনে, ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা দল কোনটা? 5 তারকার মহিমার উজ্জ্বল ব্রাজিল, নাকি জার্মানির অবিশ্বাস্য ধারাবাহিকতা, মেসির আর্জেন্টিনা, জুরিদের ইতালি, নাকি এমবাপের ফ্রান্স? শুধু শিরোপা নয়, ম্যাচ জয়, গোল, পয়েন্ট, ইতিহাস আর আধিপত্য মিলিয়ে এবার বেরিয়ে এসেছে বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিং। ফিফা বিশ্বকাপে সর্বকালের সেরা দল কোনটা? এমন প্রশ্নে সবার আগে ফুটবল ফ্যানদের মাথায় আসে ব্রাজিলের নাম। কেননা সবচেয়ে বেশি বিশ্বকাপ শিরোপা তো তাদেরই দখলে। তবে শুধু শিরোপা নয়, বিশ্বকাপে সেলেসাওদের আছে অনন্য রেকর্ড। তাদের পাশাপাশি ফিফা বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিং এ আছে জার্মানি, আর্জেন্টিনা, ইতালির মতো দেশগুলো। 1930 সালে শুরু হয় ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা। তা নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে মোট 22টি, সেখানে খেলেছে 80টি দল। এই দলগুলো নিয়ে তৈরি হয়েছে ফিফা বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিং, যেখানে শুধু শিরোপা না, আছে ম্যাচ জয় পরাজয়, গোলের হিসাবও। এই র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের মূল পর্বে প্রতি ম্যাচে জয়ের জন্য দেওয়া হয়েছে 3 পয়েন্ট, ড্রয়ের জন্য 1, আর এই পয়েন্ট টেবিল ধরেই করা হয়েছে র্যাঙ্কিং। 2002 সালের পর আর কোনো বিশ্বকাপ জিততে না পারলেও এই র্যাঙ্কিংয়ের 1 নম্বরই রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবে তারাই খেলেছে সবচেয়ে বেশি 114 ম্যাচ, জিতেছে 76টি, ড্র আর হারের হিসেবটা সমান 19। সব মিলিয়ে তারা পেয়েছে 247 পয়েন্ট, গোল ব্যবধানটাও 129 প্লাস। ব্রাজিলের চেয়ে 2 ম্যাচ কম খেলা জার্মানি আছে র্যাঙ্কিংয়ের 2 নম্বরে, 68 জয় আর 21 ড্রয়ে ডায়মন্ড শাবদের ঝুলিতে 225 পয়েন্ট। 4 বার বিশ্বকাপ জয়ের পাশাপাশি 8 বার ফাইনাল খেলা জার্মানরা ফিফা বিশ্বকাপের 22টি আসরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, 20টি আসরেই অংশ নিয়েছে জার্মানরা। Den Pokal hat man ja sonst immer nur aus dem Fernsehen ফুটবলের gesehen. খুদে জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ারের পূর্ণতা এনে দিয়েছে কাতার বিশ্বকাপ, আর এটি ছিল আলবি সেলেস্তেদের তৃতীয় বিশ্বকাপ। অল টাইম র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে 3 নম্বরে, মোট 88 ম্যাচ খেলে তারা জিতেছে 47টাতে, 17 ড্র ও 24 হারে তাদের ঝুলিতে জমা আছে 158 পয়েন্ট। 22 আসরের মধ্যে তারা অংশ নিয়েছে 18টিতে। আর্জেন্টিনার চেয়ে একটা বিশ্বকাপ বেশি জিতলেও এই র্যাঙ্কিংয়ের 4র্থ নম্বরে রয়েছে ইতালি। 4 বার বিশ্বসেরার মুকুট পড়লেও বিশ্বকাপের গেল 2 আসরে জায়গা করতে ব্যর্থ হয়েছে আজুরিরা, খেলতে পারছে না 2026 বিশ্বকাপেও। তাই ম্যাচের সংখ্যায়ও পিছিয়ে গেছে তারা। 83 ম্যাচে তাদের ঝুলিতে আছে 156 পয়েন্ট। বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিংয়ের 5ম দলটা কিলিয়ান এমবাপের ফ্রান্স। বিশ্বকাপের মূল পর্বে তারা খেলেছে 73 ম্যাচ, 39 জয়ের বিপরীতে রয়েছে 20টি হার, ড্র করেছে 14টায়, আর মোট পয়েন্ট 131। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ফুটবল মাঠে তিনি জাদুকর, কিন্তু মাঠের বাইরে তিনি যেন অর্থনীতির এক নতুন সংজ্ঞা। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর শুধুই ক্লাবটা না, পুরো MLS যে লিগটা আছে তার পুরো জনপ্রিয়তাই বদলে দিয়েছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। এবার তার যে জনপ্রিয়তা, তার প্রতিফলনটা দেখা গেল তার বেতনেও। 2026 মৌসুমে লিওনেল মেসির বেতন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে MLS-এর 28টা দল আছে, তার সবগুলো প্লেয়ার বা পুরো স্কোয়াডের যে বেতন, তার চেয়ে লিওনেল মেসির বেতন অনেকটাই বেশি। পিএসজি থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইউরোপ ছাড়ার পর আমেরিকায় লিওনেল মেসিকে পাওয়া ইন্টার মায়ামির জন্য ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তবে চাঁদ হাতে পেলেও খরচাটা কিন্তু আকাশচুম্বী। মেসির বেতন নিয়ে মেজর লিগ সকারের এই ক্লাবের অবস্থাও এখন এমনই। MLS প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত নতুন বেতন তালিকা অনুযায়ী ইন্টার মায়ামি তারকার মূল বেতন এখন $2,50,00,000 আর মোট গ্যারান্টিযুক্ত পারিশ্রমিক প্রায় $2,83,00,000। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 348 কোটিরও বেশি টাকা, যা MLS-এর 28টা ক্লাবের পুরো স্কোয়াডের বেতনের চেয়েও বেশি। শুধু তাই নয়, স্বাভাবিকভাবেই MLS-এর সবচেয়ে বেশি খরচ করা ক্লাবও এখন ইন্টার মায়ামি। মেসিকে ঘিরেই যেন বদলে গেছে পুরো ক্লাবের অর্থনীতি। গত মৌসুমে বেতন বাবদ এই ক্লাবের খরচ ছিল $4,68,00,000, এবার তা বেড়ে দাঁড়িয়েছে $5,46,00,000। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী ক্লাব লস এঞ্জেলস এফসির খরচ হয়েছে $3,27,00,000। সবচেয়ে কম খরচ ফিলাডেলফিয়া ইউনিয়নের, মাত্র $1,17,00,000।
2023 সালে পিএসজি ছেড়ে আমেরিকায় পাড়ি জমান মেসি। সেই সময় থেকে MLS এর জনপ্রিয়তায় আসে বড় পরিবর্তন। বিশ্বকাপজয়ী মহাতারকার আগমনের পর রাতারাতি বেড়ে যায় ইন্টার মায়ামির জার্সি বিক্রি, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার আর স্টেডিয়ামে দর্শক উপস্থিতি। প্রথম চুক্তিতে মায়ামি অধিনায়কের গ্যারান্টিযুক্ত আয় ছিল প্রায় $2 কোটি। তবে গত অক্টোবরে 2028 পর্যন্ত নতুন চুক্তি করার পর বেতন বেড়ে দাঁড়িয়েছে 2 গুণেরও বেশি। তবে শুধু অর্থ নয়, মাঠের পারফরমেন্সেও নিজের মূল্য ঠিকই প্রমাণ করেছেন লিওনেল আন্দ্রেস মেসি, তাই তার কদরটাও সবচেয়ে বেশি। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে এখন পর্যন্ত 64 ম্যাচে 59 গোল করেছেন। চলতি মৌসুমে 11 ম্যাচেই করেছেন 9 গোল। গত মৌসুমে 29 গোল করে MLS এর সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টানা দ্বিতীয়বার জিতেছেন MVP পুরস্কার। তার উপস্থিতিতেই নতুন উচ্চতায় পৌঁছেছে আমেরিকান ফুটবল। তানজিম ঐশী, স্টার প্লে। চলতি মাসের 18 তারিখ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। দল ঘোষণার আগে ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে কড়া বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান হেড কোচ কার্লো আনচেলত্তি। ফর্মার ফিটনেস শতভাগ না হলে নেইমারের জায়গা হবে না বিশ্বকাপের স্কোয়াডে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আনচেলত্তি জানান, ব্রাজিলের সমর্থক থেকে ফুটবলার সবার মাঝেই নেইমারের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, তাই তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ হবে না এই ইতালিয়ান গ্রেটের জন্য। তবে নেইমার যদি নিজেকে শতভাগ ফিট রাখতে পারে, সেক্ষেত্রে তাকে বিশ্বকাপে বিবেচনা করা হবে। এদিকে সোমবার ফিফার কাছে জমা দেয়া ব্রাজিলের 55 জনের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম আছে বলেও নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। ঢাকা টেস্ট হেরে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ সকাল 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন বাবর রিজওয়ানরা। আগামী 16 মে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। সিরিজে বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান মাসুদদের সামনে। অন্যদিকে ড্র করলেই প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের উৎসবে মাতবে বাংলাদেশ। টেস্টে যোগ দিতে আজ রাত 9টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন নাজমুল শান্তরা। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বিসিবির কাছে নতুন আবদার করেছেন লাল বদর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটারদের আলাদা মূল্যায়নে বিসিবির কাছে সাহায্য চেয়েছেন তিনি। আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায়, এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরো টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে, তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়, যে তারাও আসলে এই টিমটার অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। নর্মালি আমরা ওয়ানডে টি-20 নিয়ে অনেক কথা বলি, অনেক কি বলবো, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে অনেক কথাবার্তা হয়, বাট টেস্ট ক্রিকেটটা শেষ হওয়ার পরে হয়তো সবাই ভুলে যায়। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে আপনাদের কাছ থেকে এবং ক্রিকেট বোর্ডের অনেক রেসপন্সিবিলিটিস আছে, যে তাদেরকে আর একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া। মিরপুর টেস্টে পাকিস্তানকে হারানোর পর আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ দল। বড় উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার নাহিদ রানার। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 16 ধাপে এগিয়ে এখন শান্তর অবস্থান 23 নম্বরে, যা তার ক্যারিয়ারের সেরা রেটিং। মিরপুরের টেস্ট পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও করেন 87 রান। র্যাঙ্কিংয়ে 5 ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় 64 নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামও এগিয়েছেন বোলিং র্যাঙ্কিংয়ে। ব্যাটিংয়ে উন্নতি হয়েছে মোমিনুল হকেরও। 12 ধাপে এগিয়ে তিনি আছেন 35 নম্বরে। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। আগামীকাল আবারও দেখা হবে দুপুর 1টায় স্টার প্লের পর্দায়। সঙ্গেই থাকুন।